গোটা বিশ্বই যেন আমেরিকার জালেবন্দি। আগুন জ্বালিয়ে দিয়ে পানি হাতে দাঁড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের নীতি। এই দ্বৈত নীতির কারণে পড়ছে গাজা, ঢুকছে ইসরায়েল আর দিশেহারা ইউক্রেন। বাংলাদেশের বেলাতেও যেন একই পথে মার্কিন নীতি। বছর জুড়ে বিএনপিকে সঙ্গ দিলেও সময় বুঝে মাছ দরিয়ায় হাত ছাড়ল পিটার হাস। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়ে সরকার দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায় থাকা প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংঘাতমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই যুক্তরাষ্ট্র। আমাদের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটা সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। আপনারা যদি না জানেন, আমি অনেকগুলো লেখা লিখেছি, আপনারা পড়তে পারেন। এটার সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক ভয়ানক প্রশ্ন আছে। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে এই জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষের দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা করার কথা জানিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। সকালে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের পদত্যাগের নির্দেশ দেওয়ার পর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারা। এছাড়া আগামীকালকের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংলাপের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ। আনুষ্ঠানিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মন্ত্রিসভা যারা টেকনোক্রেট মিনিস্টার, তাদেরকে পদত্যাগ। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেজ বার্তার নতুন সংবাদের সঙ্গে আছে আমি এইচ.এম. রুবেল। রাতেই আমেরিকার চাপে সরকার হাসিনার গদি ছাড়ার ঘোষণা। সেনাবাহিনীকে কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র। অবৈধভাবে ক্ষমতা দখল করে দীর্ঘ 15 বছর পুলিশ দিয়ে সাধারণ জনগণের উপর হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও অন্যান্য নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেন। এই বৈঠকে নানান বিষয়ে তুলে ধরা হয়েছে। এরপর আমেরিকার পদক্ষেপ ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং তার মুখপাত্র ম্যাথিউ মিলার। তারা বলেন, রাতের মধ্যেই সরকার হাসিনার জন্য বাংলাদেশের গদি ছেড়ে পালিয়ে যায়, নয়তো এর ফলাফল ভালো হবে না। এই জন্য সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার নাকি ভোট হবে সেনাবাহিনীর অধীনে, জানিয়েছেন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গোটা বিশ্বই যেন আমেরিকার জালেবন্দি। আগুন জ্বালিয়ে দিয়ে পানি হাতে দাঁড়িয়ে থাকায় যুক্তরাষ্ট্রের নীতি। এই দ্বৈত নীতির কারণে পড়ছে গাজা, ঢুকছে ইসরায়েল আর দিশেহারা ইউক্রেন। বাংলাদেশের বেলাতেও যেন একই পথে মার্কিন নীতি। বছর জুড়ে বিএনপিকে সঙ্গ দিলেও সময় বুঝে মাছ দরিয়ায় হাত ছাড়ল পিটার হাস। রাজনীতির মাঠ থেকে ব্যবসায়ী হয়ে ওঠা পিটার হাসের কথা জানাচ্ছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। উঁচু থেকে নিচু, রাজপথ থেকে নদীর ঘাট, সবখানেই পিটার হাস যেন এক পরিচিত নাম। বাংলাদেশের নির্বাচন কিংবা নিষেধাজ্ঞা সব ইস্যুতেই সরব ছিলেন তিনি। বিএনপির রাজপথে আন্দোলনের মূল অনুপ্রেরণাও ধরা হতো এই পিটার হাসকে। কিন্তু গত কয়েকদিনে পিটার হাসের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। তফসিলের আগে ও পরে পিটার হাস যেন আলাদা এক চরিত্র, আলাদা এক মানুষ। হঠাৎ করেই পিটার হাসের এই বদলে যাওয়াকে মার্কিন দ্বৈতনীতি ইঙ্গিত করে। এবার বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে ব্যবসা চুক্তিতে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের চেয়ারম্যান মোহাম্মদ মফিদুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার বেবিচকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের এজেন্ডা ছিল আকাশপথের নিরাপত্তা ও ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু। বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালুর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সহযোগিতা চান বেবিচিক চেয়ারম্যান। এ বিষয়ে পিটার হাস সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি আকাশপথের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও বেবিচিককে ক্যাটাগরি 1-এ উন্নীতকরণে উদ্যোগ নেয়ার বিষয়েও আলোচনা করা হয়েছে।
পিটার হাস বেবিচক চেয়ারম্যানের কাছে বিমানের জন্য বোয়িং কোম্পানির ড্রিম লাইনের জন্য নতুন ভার্সন 787-10 কেনার প্রস্তাব দেন। বৈঠকে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান তার প্রস্তাবগুলো তুলে ধরেছেন, তবে বোয়িং কেনার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বৈঠকে তিনি বলেছেন, উড়োজাহাজ কেনার বিষয়টি যেহেতু বেবিচিকের আওতায় নেই, তাই বোয়িংয়ের প্রস্তাবের বিষয়টি নিয়েও তারা কোনো আলোচনা করতে চায় না। এর আগে গত 5 ডিসেম্বর বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন পিটার হাস। বৈঠকে বিমানকে বোয়িংয়ের পক্ষ থেকে ড্রিম লাইনের নতুন মডেলের 787-10 এয়ারক্রাফট কেনার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে বোয়িং কোম্পানির 16টি উড়োজাহাজ রয়েছে। এসব বিমানের রক্ষণাবেক্ষণ এবং স্পেয়ার পার্টস সংক্রান্ত আলোচনা হয় বৈঠকে। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে 2009 সালে দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রক সংস্থা হিসাবে চিহ্নিত করে মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি। মূলত ফ্লাইট নিরাপত্তায় দুর্বলতার কারণ দেখিয়ে এটি করে FAA। FAA এর ক্যাটাগরি 1 ছাড়পত্র না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনা করতে পারছে না। বাংলাদেশে যখন নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীরা দুই মেরুতে পিটার হাসের এই ব্যবসায়িক প্রস্তাব নতুন আলোচনার জন্ম দিয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়ে সরকার দেশটির ভারপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রী অন্তর্বর্তী সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দায় থাকা প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেন, সংঘাতমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। কথা হলো যে আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যেটা সাংবিধানিক বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন আছে। আপনারা যদি না জানেন, আমি অনেকগুলো লেখা লিখেছি, আপনারা পড়তে পারেন। এটার সাংবিধানিক বৈধতা নিয়ে অনেক ভয়ানক প্রশ্ন আছে। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচনে ফিরে আসা, তো আমাদের দলীয় সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু কোনোদিন গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই, এবং এই গত দুটোও হয়নি, আর ভবিষ্যতে হবে। কারণ এটা তো সমরসুযোগ আর নাই। তত্ত্বাবধায়ক সরকার তো সমরসুযোগ সৃষ্টি করেছে। আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বলছি, আমি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষেও বলছি। এমন একটা সরকার থাকতে হবে যেটা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষতা নিশ্চিত করবে, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আচরণ করবে, সেটা নিশ্চিত করবে। আপনারা আপনাদের ভূমিকা পালন করতে পারবেন, আমরা ভূমিকা রাজনীতিতে দৃশ্যমান নেগোসিয়েশন বলেন, বিরোধিতা বলে, যাকে বলে এই অক্টোবর মাসের মধ্যেই হতে হবে। নভেম্বর মাসের 15 তারিখের পরে পুরো বলটা চলে যাবে আওয়ামী লীগের মধ্যে। এর আগে আওয়ামী লীগ ভয় পায় বা কোনো কিছু করে, যা কিছু করে সিদ্ধান্ত নেয়, সেটি হবে একটা অধ্যায়। অর্থাৎ অক্টোবর মাসের নেগোসিয়েশন নভেম্বর মাসের 15 তারিখ মানে তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে ভিন্ন কিছু হওয়ার একটা চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু যদি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ শিডিউল ঘোষণা করে ফেলতে পারে এবং করে ফেলার সাহস তাদের হয়ে, তাহলে এই যে এখন পিটার হাসের চাপের কথা বললেন, ইউপি ইউনিয়নের চাপের কথা বললেন, বিএনপির নির্বাচন বন্ধের কথা বললেন, এইগুলোর চাইতেও গুরুত্বপূর্ণ। এবার গণভবন থেকে পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামী সপ্তাহে স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিবেন। এর ফলে বিএনপি সহ সকল রাজনৈতিক দলের এক দফা বাস্তবায়ন হবে, নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকার। এদিকে প্রধানমন্ত্রী হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়ায় রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। অনেকে মনে করেন যে কোনো সময়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে প্রধানমন্ত্রী। এখন নির্বাচন করতে হবে 90 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকার। ক্রমে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ। শেষের দিনেও অন্তর্বর্তী সরকার প্রধান কে হবেন সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। যদিও আজকের মধ্যে এই বিষয়টি সুরাহা করার কথা জানিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। সকালে মন্ত্রিসভা নিয়মিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাদের পদত্যাগের নির্দেশ দেওয়ার পর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তারা। এছাড়া আগামীকালকের মধ্যে সব রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ করে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সংলাপের সারসংক্ষেপ তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ। আনুষ্ঠানিক বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মন্ত্রিসভা যারা টেকনোক্রেট মিনিস্টার, তাদেরকে পদত্যাগ জানানো হয় না, জানি না কিছু না, খুব বেশি সময় লাগে না। এটা আমরা সামারি করে পাঠিয়ে দেবো, মহামান্য হয়ে চলে আসবো। আমরা রেডি এগুলো ব্যাপারে। প্রথম কথা হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা যাই বলেন, এই সময়ে কিন্তু মন্ত্রিসভার বৈঠক বাধাগ্রস্ত হয় না, এটা চলতে থাকবে, এটার কোনো নেই, বাইন্ডিং নেই। আর 2 নম্বর হলো যে মন্ত্রিসভা সংকুচিত করা হবে কিনা এখনো পর্যন্ত আমি সেটা জানি না। কিছুদিনের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তারপরে ইলেকশন কমিশন তাদের ইলেকশনের যে
শিডিউল সেটা ঘোষণা করবে এবং তারপরে আমরা আমাদের সেই শিডিউল মোতাবেক ইলেকশন। এবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নিরপেক্ষ সরকার গঠনের আভাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জরুরি সংবাদ সম্মেলনে এই নির্দেশ প্রদান করা হয়। এদিকে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য ইতিমধ্যেই বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আন্দোলন করে আসছে। এবার জাতীয় নির্বাচনের আগে অন্তিম মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে যাচ্ছেন সাবেক প্রধান বিচারপতি। হাঙ্গেরির দেশের রাজনীতিতে নির্লজ্জের মতো হস্তক্ষেপ করা এবং নিজের গোলাম সেবাদাসী রাজনৈতিক দল এবং নেত্রী হাসিনাকে বারবার অবৈধভাবে সরকারে বসানোর ক্ষেত্রে সাহায্য করা আরো কত কি কইতে গেলে কওয়া শেষই হবে না। বললেই তো বলবে যে বলছে। মালদ্বীপে ভারতকে বয়কট করা হয়েছে, মালদ্বীপ থেকে পুরোপুরি বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়াকে। এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখায় দেয় যে ভারতের বিষয় আসলেই দক্ষিণ এশিয়ার দেশগুলো কেমন চিন্তা করে বা ভারতকে কি চোখে দেখে। এই ঘটনা ওই সমস্ত দেশের মনোভাবের একটা প্রতিফলন মাত্র। ভারতের তো কোনো লিডারশিপ কোয়ালিটি নাই, লিডাররা তো ত্যাগ করতে হয়। আপনি যদি দক্ষিণ এশিয়ার বাইরেও যান, তাহলে আপনি ইন্দোনেশিয়ার প্রশ্ন ধরেন। ইন্দোনেশিয়া কি ভারত মহাসাগর এলাকায় ভারতের নেতৃত্ব মানবে? কখনোই না। ইন্দোনেশিয়া তার নিজস্ব আঞ্চলিক আর বৈশ্বিক লক্ষ্য আছে, তাই না? শুধু কি তাই, ভারত মহাসাগর বইলে ডাকার ব্যাপারে ইন্দোনেশিয়ার আপত্তি আছে। 1963 সালের শুরুর দিকে আপনি ইতিহাস দেখেন, ইন্দোনেশিয়ার সরকার তার নৌবাহিনীরা বলছিল যে ভারত মহাসাগরে যেন ইন্দোনেশিয়ান মহাসাগর বইলে ডাকা হয়। আর আপনি আছেন ভারতরে আঞ্চলিক মোড়ল বানানোর চিন্তা নিয়ে। তাই আমার মতে ইন্দোনেশিয়ার ভারতের আধিপত্য মানিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কোঠায়। আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে আসেন। বিগত দশকে ভারতের রাজনীতি আর সমাজে কট্টর হিন্দুত্ববাদের মতবাদ ছড়ায় দেওয়া হয়েছে। এমনকি আমেরিকার সরকারও তো ইন্ডিয়ার জাতিগত নিধন করার মতো জঘন্য অপরাধ সংগঠিত করার চেষ্টা নিয়ে রিপোর্ট করেছে, তাই না? যেখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া কিভাবে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে সমূলে পৃথিবী থেকে সরায় দেওয়ার মতো চেষ্টা চালায়। এইরকম একটা বর্বর দেশে নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় রাখার মানে হইতেছে নাজি হিটলাররে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের নেতৃত্বে রাখার মতো ভয়ঙ্কর ভুল কাজ। আপনি কি মনে করেন যে এমন একটা দেশে নেতৃত্ব না আমেরিকার কৌশল রে পরবর্তী স্তরে নিতে পারবেন? পারবেন না তো। তাও এমন একটা দেশে বাইসে নিতেছেন যেটারে কিনা সবাই তার কুকর্মের জন্য ঘৃণার চোখে দেখে। বাদ দেন এই জায়গার কথা, আপনার দেশের পাশে কানাডায় যে সে কি করছে, আপনার দেশে সে কি করতে গেছিল, সে দিয়ে সে কিভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করতে গেছিল, আপনার দেশের কথা। যেভাবেই হোক, এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা দেশ এবং দেশের মানুষের মতামত ছাড়াই একপাক্ষিকভাবে ভারতের তদারকির দায়িত্ব আনার চিন্তা, এইটা আমার মনে হইতেছে ওই যে সিয়াটো ছিল না, ওই সিয়াটোর যে বৈশিষ্ট্য সেটার কথা মনে করাই দিচ্ছে, এবং এইটার সিয়াটো যে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছিল সেটাও মনে করাই দিচ্ছে। সেই জন্য এখন মনে হইতেছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা সিয়াটো 2.0 হইতেছে। যদি তাই হয়, আপনার সহকর্মী জন ড্যানিয়েলস বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি প্রসঙ্গে কি কইছিল সেটা আপনারা একটু স্মরণ করাই দিতে চাই। উনি কইছিলেন যে একই জিনিস বারবার করার পরেও সেটা থেকে আলাদা ফলাফল আশা করাটা আইনস্টাইন পাগলামি হিসেবে অভিহিত করেছে। আপনি কইছেন যে ভারত মহাসাগরে আমেরিকা হইতেছে এটা অনেক বড় শক্তি, ভালো কথা, কিন্তু তার থেকেও বড় শক্তি হইতেছে ভারত। ওরে বাবা, কিন্তু আপনি ঘরে থাকা সবচাইতে বড় শক্তিটার নাম কইতে বেমালুম ভুলে গেছেন। কারণ ভারত মহাসাগরের সবচেয়ে বড় আর সর্বোচ্চ শক্তি হইতেছে চায়না। ভারতের তো চায়নার সাথে সামরিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়ে পাল্লা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, এমনকি সামরিক দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রেও না। যদি আপনি এই দুইটা দেশে প্রবৃদ্ধির পাশাপাশি রেখা বিবেচনা করেন, তাহলে দেখবেন যে চায়না ভারতের থেকে অনেক 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 আগে আছে, এবং নিঃসন্দেহে আগামী দশকগুলোতে ভারত চায়নার প্রবৃত্তির ধারে কাছেও যাইতে পারবে না। আপনি আঞ্চলিক এইবার দিতেছেন ভারতের কান্দে। খুব সম্ভবত ইন্দো প্যাসিফিক কৌশলের চাপ বা মূল্য ভারতের সাথে ভাগাভাগি করতে আপনাদের এই সিদ্ধান্ত, তাই না? কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি গাধার ঘাড়ে এমন একটা বড় ভার দিতে চাইতেছেন যেটা কিনা মালদ্বীপের মতো ছোট একটা দেশের ভারী কায় তৈয়া পড়ে গেছে? আপনি এটা কেমনে আশা করেন যে পুরো অঞ্চলের ভার ভারত সহ্য করতে পারবে, যেখানে চায়নার সাথে ভারতের একটা কৌশলগত স্ট্র্যাটেজিক দ্বন্দ্বের জায়গাটা দাঁড়ায় আছে? এটা ছাড়াও প্র্যাকটিক্যালি
চীনরে সমান তালে সামলাইতে ভারতের দায়িত্বভার দেওয়া তো একটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। কারণ চীন তো এখন এমন একটা দেশ যে কিনা আমেরিকার প্রতিরক্ষার সাথে তুলনা করার মতো, ভারতের সাথে তো না, তাই না? তাই ভারতরে দিয়া চীনরে ঠেকানোর চিন্তা কতটুকু ফল দিবে এটা নিয়ে দুনিয়ার সকল মানুষ সন্ধিয়ান, শুধু আপনারা ছাড়া। বরং উল্টা দেখেন যে ভারত আরো এই বিষয়ে চীনরে সামলাইতে যায় সারা দুনিয়ার সামনে ন্যাংটা হয়ে ধরা দিবে, আর খুব শীঘ্রই সব অপারগতা নিয়ে সামনে হাজির হবে। এক কথায় দিলিয়া করে ছাড়বে ভারতরে। এই কনফ্লিক্টের মধ্যে যদি সে ঢোকে নেতা হইতে যায়, যদি ভারত আমেরিকার সাহায্যে চায়নারে মোকাবেলা করার চেষ্টা করে, তাইলে কিন্তু এর ফলাফল পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আসবি। এটা জানেন তো, বলের সংঘর্ষের সমাধান বৃহত্তর বলের দিকে চলে যাবে। আমি যদি বলি যে আপনি ইতিহাসের দেয়ালে এক অনিবার্য নেতিবাচক গল্প লিখতেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? আর ইন্ডিয়া গলে এইসব খুব ভালো করে জানে এবং বুঝে। এই কারণেই সাম্প্রতিক সময় হওয়া বার্লিন সামিটে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আপনার বস যিনি আছেন না মিস্টার ব্লিংকেন, তার মুখের উপরে কইছে, কি কইছে জানেন? কইছে যে ইন্ডিয়া খুব স্মার্ট খেলোয়াড়ের মতোই সম্ভাবনার একাধিক দুয়ার খোলা রেখে খেলবি। বুঝেছেন এই কথার মানে? বুঝেছেন? তাই ইন্ডিয়ারে আপনি যতই নিজেকে কৌশলের অংশ হিসেবে যতভাবে তুলে ধরার চেষ্টা করেন না কেন, তারা আপনাদের মতো করে এত সাদা সিধা মনে খেলবে এটার কোনো গ্যারান্টি নাই। যখন তখন পল্টি মারতে পারে। কেন ইউক্রেন যুদ্ধের সময় মারিছিল না? হ্যাঁ, আপনারা যুদ্ধ করিচ্ছেন আর ওই তেল কিনিচ্ছে রাশিয়া থেকে। আপনি স্যাংশন দিচ্ছেন, আপনার স্যাংশনকে পাত্তা না দিয়া তেল কিনিচ্ছে, করে নাই? তারা কেবলমাত্র আপনাকে নিজেদের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তার উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং তারপরে ছুঁড়া ফেলে দেবে। এবং দেখবেন যে সবকিছু পরে তারা নিজেদের খেলা পুরাটাই নিজেদের নিয়মে খেলতেছে, আপনারা নাই। আপনাদের পাত্তা কতটুকু থাকবে এটা নিয়ে আমি চিন্তিত। এই জন্যই বহুবিধ বিষয় বিবেচনার উপর ভিত্তি কইরা এটা বলা যায় যে ইন্ডিয়া কখনোই আমেরিকার প্রকৃত বন্ধু হইতে পারবে না। আপনি তারা যতই বন্ধুত্বের পয়গাম পাঠান না কেন, সে আপনার বন্ধু হবে না। আপনি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো নিয়ে কথা বলছেন, তাই না? আসেন এই কথাটা বলি। শ্রীলঙ্কার আর্থিক সংকট দেখা দিছিল কেন? কোভিড মহামারীর কারণে, যেটা ট্যুরিজম ক্ষেত্রে প্রায় ধ্বংস করে দিতে ধরছিল। যে ট্যুরিজম শ্রীলঙ্কার আয়ের প্রায় 15%। শুধু তাই না, এর বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে কমে গেছিল। তাদের পোশাক শিল্প ছিল, সেটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব মিলে একটা চরম ঋণ সংকট তৈরি করে। সেই সময় আমরা দেখছি যে ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ শ্রীলঙ্কারে সেই সময় ঋণ দিতে আগায় যায়, যেন শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য হইলেও সংকট কিছুটা কমাইতে পারে। বাংলাদেশও দিছিল কিন্তু ঋণ। তবে ভারতের এইসব সাহায্য কিন্তু কখনোই কিন্তু ছাড়া বা স্বার্থ ছাড়া হয় না। যেমন নয়াদিল্লি কলম্বোরে তামিলদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য চাপ দিতেছে। এছাড়া এইসব দেশের সাহায্য পাওয়ার পরেও শ্রীলঙ্কা কিন্তু চায়না থেকে সাহায্য নেওয়া বন্ধ করে নাই। করছে কি? করে নাই। যেভাবেই হোক, যদি আসলে শ্রীলঙ্কার এই ঘুইরা দাঁড়ানোর গল্প চায়নার প্রভাব থেকে বাইরে হওয়ার বয়ান হিসেবে হাজির করতে চান আপনি, তাহলে একটু আমরা বলে দয়া করে বলেন তো যে কেন প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এই গল্পরে না খাইয়া উল্টা ভারতের বাইর করে দেওয়ার মতো বিপরীত কাম করলো? এখন আপনি কইতেই পারেন যে দুইটা দেশ আলাদা আলাদা পরিস্থিতি মোকাবেলা করছে, তাই না? যদি তাই হয়, তাহলে কি হাঙ্গারে এটা ধরা উচিত না যে আপনার তৈরি এই ঘুইরা দাঁড়ানোর গল্প সব দেশের জন্য প্রযোজ্য নাও হইতে পারে? ঠিক কি না? উল্টা মালদ্বীপের মতো বিপরীত ফল বয়ে আনতে পারে। তাছাড়া এটা বলা কি ঠিক হবে না যে আপনার মুখে বলা শ্রীলঙ্কার গল্প বাংলাদেশের গণতন্ত্রে বিনাশের দিকে টাইনে আনবে ইন্ডিয়ার মাধ্যমে? আপনি আপনার কথায় শ্রীলঙ্কার সার্বভৌমত্বের সুরক্ষা নিয়ে আলাপটা নিছেন। আপনার কথার মাধ্যমে আমি ধরে নিলাম যে আপনি অঞ্চলের ছোট দেশগুলোর সার্বভৌমত্বের ব্যাপারে সচেতন। এই জন্যে আপনার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নীরবতা আমারে হতভম্ব করেছে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে ভারতের নিরাপত্তা বলয়ের কাছে জিম্মি, কিন্তু এইখানে আপনার কোনোই সেটব্যাক নাই। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাতেই আমেরিকার চাপে সরকার হাসিনার গদি ছাড়ার ঘোষণা। সেনাবাহিনীকে কঠোর বার্তা দিল যুক্তরাষ্ট্র। অবৈধভাবে ক্ষমতা দখল করে দীর্ঘ 15 বছর পুলিশ দিয়ে সাধারণ জনগণের উপর হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আরও অন্যান্য নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে বৈঠক করেন। এই বৈঠকে নানান বিষয় তুলে ধরা হয়েছে। এরপরে আমেরিকার পদক্ষেপ ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন এবং তার মুখপাত্র ম্যাথিউ মিলার। তারা বলেন, রাতের মধ্যে সরকার হাসিনার জন্য বাংলাদেশের গদি ছেড়ে পালিয়ে যায়, নয়তো এর ফলাফল ভালো হবে না।
এই জন্য সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার নাকি ভোট হবে সেনাবাহিনীর অধীনে, জানিয়েছেন যুক্তরাষ্ট্র। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুরিস্ট বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এটুকুই ভিডিও ছিল, আর দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।